Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. তোমরা সকলেই জানো আমি এসওয়াই পদে কর্মরত আছি। দেখো, অনেক এসপিরেন্ট রয়েছে যারা চাকরি পরীক্ষার সবে মাত্র পড়াশোনা শুরু করবে। বিশেষ করে আজকে আমরা শুধুমাত্র হিস্ট্রি টপিকটাকে নিয়েই ফোকাস করব। তো হিস্ট্রি সাবজেক্টটার জন্য তারা বা যারা অলরেডি কম্পিটিটিভ লাইনে যুক্ত রয়েছে এবং কন্টিনিউ পড়াশোনা করছে, প্রচুর ইনফরমেটিভ একটা বই রয়েছে, সেই বইটি আমি সাজেস্ট করব। তার আগে দেখো, আমরা যদি ডাব্লিউবিসিএস বিভিন্ন অ্যাসপিরেন্টের সাকসেস স্টোরি দেখি, সেখানে কিন্তু জীবন মুখোপাধ্যায় যে ইতিহাস বই, সেই বইটির উল্লেখ থাকে এবং আর একটা বইয়ের উল্লেখ থাকে। এবং আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, যারা নতুন অ্যাসপিরেন্ট এবং যারা বই কিনবে হিস্ট্রি বই, তো তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে যাচ্ছি। দেখো, আমাদের ম্যাক্সিমাম ডাব্লিউবিসিএস সাকসেসফুল ক্যান্ডিডেট কিন্তু স্বদেশ সফলতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় যে এই বইটি, এটা সাজেস্ট করে এবং আমাদের যারা যারা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার্থী রয়েছি, এই বইটি আশা করি সকলের কাছেই আছে, এটা আমি আশা করছি। দেখো, যদি কোনো ডাব্লিউবিসিএস র্যাঙ্ক হোল্ডারের আমরা কোনো সাকসেস স্টোরি শুনি, তাহলে তোমরা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবে, তারা কিন্তু আরেকটা বই সাজেস্ট করে, সেটি হলো, দেখো, কৃষ্ণা রেড্ডির এই বইটি, ম্যাক্রো হিলের যে বই, কৃষ্ণা রেড্ডির এই বইটি এরকম ভলিউম এবং পুরোটা ইংলিশের বই, ইংলিশ ভার্সন। তো এই বইটিও কিন্তু অনেকে সাজেস্ট করে এবং এই বইয়ের চ্যাপ্টারগুলো তো মানে রিডিং করা খুবই ইম্পসিবল ব্যাপার। শুধুমাত্র বইটার পেছনের দিকে যে কোশ্চেনগুলি থাকে, সেই কোশ্চেনগুলি অনেকেই ফলো করে এবং ডাব্লিউবিসিএস সাকসেস স্টোরি অনেক এরকম আমি শুনেছি। তো সেই থ্রুতেই আমি এই দুটো বই কিনেছিলাম। দেখো, এই দুটো বইয়ের বাদে আমাদের এনসিএন এবং মিডিয়েভেলের জন্য পুনম দালালের যে বইটা, পুনম দালাল দাহিয়া নামে যে বইটা রয়েছে, এই বইটা কিন্তু ভালো। এবং আমাদের মডার্ন হিস্ট্রির জন্য আমাদের যে সোনালী বানশাল ম্যাডামের যে বইটি, সে বইটিও কিন্তু ভালো। কিন্তু ওই দুটা বই মানে টোটালি ইংলিশ ভার্সন এবং তুলনামূলকভাবে কৃষ্ণা রেড্ডির তুলনায় ওই বইগুলি ইজি, ল্যাঙ্গুয়েজগুলি। বাট যদি কেউ বেঙ্গলি ভার্সনে এবং প্রচুর ইনফরমেটিভ মানে বই চায়, মানে হিস্ট্রির জন্য বেঙ্গলি ভার্সন এবং প্রচুর ইনফরমেশন, মানে জীবন মুখোপাধ্যায়তে আমরা কি দেখছি, জীবন মুখোপাধ্যায়তে একটা পুরো প্যাসেজ টাইপের গল্প বলে দেওয়া আছে। এবং যদি কেউ কনসেপ্ট বিল্ড করতে চায়, হিস্ট্রি অনেক দিন থেকে পড়াশোনা করেনি বা ক্লাস 10-এর পরে আর কোনোদিন পড়াশোনা করেনি হিস্ট্রি, তবে জীবন মুখোপাধ্যায়টা কিনতেই পারে। কেন কি, সেখানে পুরোপুরিভাবে একবারে পাঠ্য বই যেরকম হয় আমাদের, সেরকম ভাবে বিশ্লেষণ করা রয়েছে, মানে গল্পের মতো। এবং যদি কেউ বেশি ইনফরমেশন চায় আফটার রিডিং জীবন মুখোপাধ্যায়, যদি কেউ প্রচুর ইনফরমেশন চায় কোনো একজন কোনো একটা রাজবংশের বা আমাদের মুঘল সাম্রাজ্য বা যে কোনো হিস্ট্রির যে কোনো টপিকের যদি প্রচুর ইনফরমেশন চায়, তবে কিন্তু সে এই বইটি ফলো করতে পারে। আমার পার্সোনালি এই বইটি যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট ইনফরমেটিভ মনে হয়েছে। তো চলো, আমি তোমাদের বইটা একবার দেখিয়ে দিচ্ছি এবং এরপরে আমরা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিরকম ভাবে ইনফরমেশন গুলি দেওয়া রয়েছে সেগুলি আমি দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমাদের যে বইটা, আমি যে বইটার সাজেস্ট করব, দেখো, এই বইটা আমাদের ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, দেখো, রাজু শেঠের বই এবং বইটি কি মন্ডল প্রকাশনী। এবং তোমরা এখানে দেখবে সম্পাদনায় কার্তিক চন্দ্র মন্ডল। তোমরা আশা করি জানো কার্তিক চন্দ্র মন্ডলের একটা জিওগ্রাফি বইও রয়েছে। তো এই যে কার্তিক চন্দ্র মন্ডলের, তো এই যে রাজু শেঠের যে বইটি রয়েছে, এই বইটি যদি কেউ মনে করে যে হিস্ট্রি আমি ইংলিশ ভার্সনের বই পড়বো না এবং আমার কোনো একটা রাজবংশ বা কোনো একটা রাজার সম্বন্ধে যথেষ্ট ইনফরমেশন লাগবে, এবং সেটা আমাদের কি আছে, এখানে এই বইয়ে আছে টেবিল ওয়াইজ রুট চার্ট বানিয়ে। তো দেখো, আমি তোমাদের বইটা একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের হয়তো কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে বা বইটি কিরকম সেটা তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবে। তো চলো, আমরা রাজু শেঠের যে বই, সেই বইটি চ্যাপ্টার ওয়াইজ দেখি। দেখো, আমাদের যে বইয়ের ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজ এরকম থাকবে, ভারতের ইতিহাস ও ভারতের মুক্তি সংগ্রাম। দেখো, এখানে থাকবে রাজু শেঠ, আর এই বইটা হচ্ছিল 8 এডিশন, মন্ডল প্রকাশনীর বই এবং সম্পাদনায় কি কার্তিক চন্দ্র মন্ডল। দেখো, এখানে লেখা আছে এক্সট্রিমলি ইউজফুল ফর ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিএসএসসি, রেলওয়ে ইত্যাদি। দেখো, আমাদের বইটার প্রথম পেজ এরকম। দেখো, বইয়ের হচ্ছিল ভ্যালুটা এখানে লেখা থাকবে 745। আমি যখন বইটা কিনেছিলাম, এটা দেখো 2025 সালের এডিশন, এবং আমি এই বইটা কিছুদিন পড়লাম। পড়ে আমি যা ইনফরমেশন পেয়েছি, দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটি।
দেখো আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এরকম ভাবে ইনফরমেশন দেওয়া থাকবে। দেখো আমাদের ইতিহাসের পরিচয়, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এখান থেকে শুরু হলো আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি। দেখো বৈদিক সভ্যতা সম্বন্ধে এখানে রয়েছে। দেখো এখানে প্রতিবাদী আন্দোলন বিভিন্ন রয়েছে। এখানে আমাদের রয়েছে জনপথ ও মহাজনপথ, আহ, ভারতের দেখো এখানে রয়েছে দেখো মৌর্য সাম্রাজ্য। দেখো মৌর্যোত্তর যুগের ভারতের ইতিহাস, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কি রয়েছে বইটিতে সেটি কিন্তু এখানে মানে পাঠ্যসূচিতে কিন্তু সুন্দরভাবে উল্লেখ রয়েছে। তো দেখো এখানে আমাদের মধ্যযুগের ভারতের ইতিহাস শুরু হয়ে গেল। এখানে দিল্লির সুলতানি প্রতিষ্ঠা, খলজি বংশ, তুঘলক বংশ, তৈমুরলঙ্গের ভারত অভিযান, সৈয়দ বংশ, লোদি বংশ, ঠিক আছে। এখানে বাহমনি এবং আমাদের আচ্ছা, বাহমনির পরে বিজয়নগর আসবে। দেখো এরপরে এখানে রয়েছে দেখো বিজয়নগর সাম্রাজ্য, এই যে ভক্তিবাদী ও সুফিবাদী আন্দোলন সমূহ। দেখো আমাদের মুঘল সাম্রাজ্য। তো এইরকম ভাবে কিন্তু পাঠ্যসূচিটা রয়েছে। তো আমরা এটাতে বেশি সময় নষ্ট না করে চলো আমরা যে কোনো একটা টপিক নিয়ে শুরু করি। দেখো আমাদের ধরো কোনো একটা টপিক নিয়ে আমরা শুরু করছি। আমাদের দেখো মেহেরগড় সভ্যতা। দেখো মেহেরগড় সভ্যতা সম্বন্ধে এত বেশি ইনফরমেশন কিন্তু আমি এর আগে কোনো বইয়ে পাইনি। দেখো এখান থেকে কিন্তু মেহেরগড় সভ্যতার পুরো বিবরণ রয়েছে এবং একটি ছকের মাধ্যমে। দেখো এখানে আমাদের কি রয়েছে, মেহেরগড় সভ্যতা আমাদের রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে যেটা আমরা আবিষ্কার করেছিলাম। এবং এটা কোথায় বিস্তৃত, দেখো বালুচিস্তান। এবং এটা পরীক্ষায় আসে। দেখো এখান থেকে একটা কোশ্চেন যে আমাদের অ্যানসিয়েন্টে যে আমাদের কৃষিকাজের সাথে যুক্ত সেটি কিন্তু কি ছিল, মেহেরগড় সভ্যতা। তো দেখো আমরা ঠিক এখানে পেয়ে যাব। দেখো দেখো স্থায়ী কৃষিকার্যের প্রাচীনতম সাক্ষ্য মিলেছে। এবং এই বইটির একটা বিশেষত্ব হলো আহ, আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় কোন জায়গার থেকে কোশ্চেন এসেছে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। দেখো এই প্রশ্নটা কিন্তু স্থায়ী কৃষিকার্যের প্রাচীনতম সাক্ষ্য মিলেছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019, 20, 2022, ডাব্লিউবিসিএস মেন্স 2017 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এবং এই কোশ্চেনটা মানে রিপিটেটেড কোশ্চেন, বারবার আসে। দেখো হরপ্পার সভ্যতা সম্বন্ধে, দেখো হরপ্পার সভ্যতা আমাদের হরপ্পার সভ্যতা কোথায় বিস্তৃত, দেখো সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারোর খনন কার্য। আচ্ছা, এবার দেখো হরপ্পার সভ্যতা সম্বন্ধে, দেখো এখানে একটা মেইনসের কোশ্চেন এসেছে যে 1826 খ্রিস্টাব্দে চার্লস ম্যাসন হরপ্পা ঢিবির কথা প্রথম পণ্ডিত মহলের গোচরে আনেন। তাহলে প্রথমবার নিয়ে এসেছিল কে, আমাদের চার্লস ম্যাসন। এবং আমাদের কি দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কার করেন। তো সিন্ধু প্রদেশের লারকানা জেলা, এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল আমাদের। এটা পরীক্ষায় এসেছিল WBSSC 2016, 11, 12, মানে কিছুদিন আগে যে পরীক্ষাটা হলো WBSSCর, সেই যেটার মানে রিজেকশনের জন্য, মানে যেটা কেসে পেন্ডিংসের জন্য আবার পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাটাই এটা এসেছিল। এবং দেখো আমাদের এটার বিস্তৃতিটা দেখো হরপ্পা সভ্যতা, এবং এটা WBCS মেন্স 2015 সালে পরীক্ষায় এসেছে। দেখো হরপ্পা সভ্যতা সম্বন্ধে দেখো এখানে আরো কিছু নলেজ রয়েছে। দেখো এখানে প্রচুর কোশ্চেন রয়েছে এবং প্রচুর ইনফরমেশন তো দেওয়াই রয়েছে বইটিতে। দেখো হরপ্পা সভ্যতা কি ছিল, একটা নদীমাতৃক সভ্যতা, এবং এটা কি নগর কেন্দ্রিক সভ্যতা, এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে। WBCS মেন্স 2016। দেখো WBPSC ক্লার্কশিপ 2023, এই এই জায়গা থেকে কোশ্চেন এসেছে। ধাতু হিসেবে লোহার ব্যবহার ও তাদের অজানা ছিল, মানে ধাতু হিসেবে লোহার ব্যবহার কিন্তু তারা করতো না। আর ঘোড়ার ব্যবহার অজানা ছিল, মানে ঘোড়া এবং লোহা এগুলো কিন্তু বৈদিক যুগ থেকে এসেছিল। তো আমাদের ফুড এসআই 2014 সালে কিন্তু এখান থেকে কোশ্চেনটা এসেছিল। মানে যারা চাকরি পরীক্ষার জন্য নতুন ভাবে পড়াশোনা শুরু করছে, মানে কি পড়বে বুঝতে পারছে না হিস্ট্রি, তোমরা কিন্তু এই বইটা কিনলে কি হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো যে এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল এর আগের পরীক্ষায়। দেখো এখানেও WBCS মেন্স 2015 থেকে এই জায়গা থেকে একটা কোশ্চেন এসেছে। দেখো SSC CGL 2016, এই জায়গা থেকে একটা কোশ্চেন এসেছে। তো তোমরা বুঝতেই পারছো মানে বইটিতে বইটার যে ইনফরমেশনগুলি প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে, এবং কোন জায়গা থেকে কোন পরীক্ষায় কোশ্চেন এসেছে সেটিও কিন্তু উল্লেখ রয়েছে। এবং তোমরা আমি দেখো একদম নিচের দিকে যাচ্ছি। দেখো এখানে এই যে বর্তমানে নগর দুটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত, মানে হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই যে শহর দুটার মধ্যেকার দূরত্ব এত 640 কিলোমিটার। এই ইনফরমেশনটাও কিন্তু কোনো বইয়ে তোমরা পাবে না। আচ্ছা, বর্তমানে নগর দুটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত। তো হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটাই কি পাকিস্তান রাষ্ট্রে অবস্থিত। বাদবাকি আমরা তো জানি হরপ্পা সভ্যতার কোন কোন পার্ট আমাদের ইন্ডিয়াতে রয়েছে, সেটা তো আমরা জানি। দেখো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে।
হরপ্পা সভ্যতার থেকে। দেখো এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে, দেখো এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে, হরপ্পা সভ্যতার শস্যাগার, নগর পরিকল্পনা, মানে হরপ্পা সভ্যতার যা ইনফরমেশন দরকার এখানে কিন্তু পুরো ছক আকারে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো হরপ্পার সভ্যতার যে বিভিন্ন যে সেন্টারগুলা ছিল, সেই সেন্টারগুলার আবিষ্কারককে, বর্তমানে কোন জায়গায় অবস্থিত, কত সালে আবিষ্কৃত হয়েছে এবং কোন নদীর তীরে অবস্থিত, মানে একটা ছকের মাধ্যমে কিন্তু সব ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে দেখো হরপ্পার প্রত্নক্ষেত্রসমূহ, ভেরিয়াস হরপ্পান সাইট। দেখো রাজস্থানে কি আছে, কালীবঙ্গান, এটা আমরা জানি, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালে এসেছে, ডাব্লিউবিসিএস মেন্স 2020 সালে এসেছে। হরিয়ানায় কি আছে, বনওয়ালি, এটা 2018 সালের প্রিলিমসে এসেছে। ভিরণ্য কোথায়, হরিয়ানাতে, সেটা কি ডাব্লিউবি সেট 26। আচ্ছা, সেটের কোশ্চেন। গুজরাটে কি রয়েছে, লোথাল, ডাব্লিউবিসিএস মেন্স 2023 সালে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে। দেখো হরপ্পার প্রত্নতত্ত্বের প্রাপ্ত নিদর্শন নাদি, মানে কোন জায়গায় কি পাওয়া গিয়েছে, তো এটার থেকে তো কোশ্চেন প্রত্যেকবারই হয়, এটা তোমরা জানো। দেখো আমরা যেমন অ্যানসিয়েন্ট ইন হিস্ট্রিতে যখন দেখলাম যে আমাদের মেহেরগড় সভ্যতায় কি চাষাবাদের কথা উল্লেখ রয়েছে, দেখো এইখান থেকে এই কোশ্চেনটা খুব আসে যে লোথালে কি হয়, ধান চাষের প্রমাণ মেলে কোথায়, লোথালে। তো এটাও কিন্তু পরীক্ষায় বারবার রিপিটেড হয়, ঠিক আছে, অন্যান্য পরীক্ষায় কিন্তু এটা বারবার আসে, ঠিক আছে। এবং মহেঞ্জোদারোতে কি হয়েছিল, ডান্সিং গার্ল, তো এটাও কিন্তু এখানে আসে, এবং এখানে বৃহৎ একটা শস্যাগার রয়েছে, তোমরা এটা ভালো মতোই জানো। দেখো সুরকোটোটা, দেখো অশ্বের অস্থি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এক জায়গায় কিন্তু সব ধরনের ইনফরমেশনগুলি রয়েছে, ঠিক আছে। দেখো প্রথম ধানের চাষ লোথালে হয়েছিল, লোথাল ছিল বন্দর নগরী, এখানে পোতাশ্রয়ের অস্তিত্ব ছিল, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2022 এসেছে, এসএসসি সিজিএল 2022 এসেছে, ঠিক আছে। তো দেখো এখানেও একটা ডাব্লিউবিসিএস মেন্স 2020 সালের কোশ্চেন। তো এই কোশ্চেন মানে কোন পরীক্ষায় কোশ্চেন এসেছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে উল্লেখ রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2015, ডাব্লিউবিসিএস মেন্স 2015, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু ইনফরমেশন রয়েছে। দেখো আমরা হরপ্পা সভ্যতাটা দেখলাম, এবার আমরা চলে যাই আমাদের জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই বিষয়টা নিয়ে। আমি পুরোটা দেখাচ্ছি না, কিছু কিছু জায়গা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো গৌতম বুদ্ধের যে আমাদের গৌতম বুদ্ধ থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন থাকে। দেখো আমাদের যে বিভিন্ন বৌদ্ধ সংগীতিগুলি রয়েছে বা মহা সম্মেলনগুলি, সেগুলি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম আমাদের কি হয়েছিল, রাজগৃহতে হয়েছিল, দ্বিতীয় হয়েছিল কি বৈশালীতে, তৃতীয় হয়েছিল কি পাটলিপুত্রে, চতুর্থ হয়েছিল কোথায়, কাশ্মীরে, এবং কোন রাজার সময়ে, দেখো এই যে রাজার নাম রয়েছে, এবং কোন সালে হয়েছিল। তো এই ইনফরমেশন থেকেও কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। দেখো গৌতম বুদ্ধর এক নজরে গৌতম বুদ্ধ বলে এরকম ছকের মাধ্যমে কিন্তু গৌতম বুদ্ধ সম্বন্ধে কিন্তু একটা নলেজ রয়েছে। তো এটার থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। গৌতম বুদ্ধের জন্ম কোথায়, আমাদের নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে, আমরা এটা জানতাম, এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্ম হয়। কিন্তু তরাই অঞ্চলের কপিলাবস্তু, এই লেখাটা কিন্তু অন্য কোনো বইয়ে থাকে না, আমি দেখেছি। নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু, তো এটা নেপালের কোন অঞ্চল যদি বলে তাহলে তরাই অঞ্চল, এটাও আমরা বুঝতে পারছি এখান থেকে। দেখো তার বাল্যকালের যে বয়স, মানে 29 বছর বয়স, এই যে দেখো এটা এটা পরীক্ষায় আসে যে 29 বছর বয়সে সে গৃহত্যাগ করে, এবং 35 বছর বয়সে সে কি করে, মানে বোধি লাভ করে। তো কত বছর পরে সে বোধি লাভ করেছিল, মানে গৃহ ছাড়ার, এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। তো 29 আর 6 মানে 25, তার মানে 6 বছর, 29 6 মানে 35, তার মানে 6 বছর পরে কিন্তু সে বোধি লাভ করে, এটাও কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। দেখো এখান থেকে দেখো প্রচুর কোশ্চেন আসে যে কোথায় বোধি লাভ করে। তারপরে প্রথম যে সে ধর্ম প্রচার করে, ধর্মচক্র প্রবর্তনের স্থান সেটা কি ছিল, সারনাথ, এটা তোমরা জানো, কাশীর নিকট ঋষিপত্র নামে সারনাথ, তো এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট দেখো তার মৃত্যুস্থান, এটাও পরীক্ষায় আসে, মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর, বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলা, তো এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে তোমরা দেখতে পেলে গৌতম বুদ্ধের একটু শর্ট করে গৌতম বুদ্ধ সম্বন্ধে পুরাটা রয়েছে। দেখো এখানে ত্রিপিটক সম্বন্ধে আলোচনা রয়েছে। চলো আমি তোমরা দেখতেই পাচ্ছ মানে পুরো বইটিতে, তোমরা দেখতেই পাচ্ছ মানে পুরো বইটিতে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে। দেখো এত সংখ্যক ইনফরমেশন, মানে যথেষ্ট এনাফ, মানে এর বাইরের কোনো কোশ্চেন আসার কোনো চান্সই থাকে না। দেখো আমরা যে কোনো একজন রাজার নিয়ে আলোচনা করি, যেমন অশোক। দেখো অশোকের অশোকের দেখো এখানে একটা বিস্তারিত বিবরণ রয়েছে শর্ট করে। আচ্ছা, তারপরে কি রয়েছে, দেখো অশোকের সম্বন্ধে এত সংখ্যক ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। এখানে দেখো এক নজরে অশোক, এই জায়গায় কিন্তু এক নজরে অশোকের বিভিন্ন তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাচ্ছ। দেখো
অশোক ও কলিঙ্গ যুদ্ধ, এই ইনফরমেশনটা অন্য কোনো বইয়ে কিন্তু এরকম ভাবে তোমরা পাবে না, অশোক এবং কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে। ঠিক আছে, দেখো 260 খ্রিস্টপূর্বাব্দে এটা হয়েছিল। কলিঙ্গ রাজ্য কোথায় কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যের সুবর্ণরেখা থেকে গোদাবরী নদীর মধ্যে অবস্থিত। তো অশোক, দেখো এখানে এখানে তোমরা আর কি কি পাবে, অশোকের ধর্ম সম্বন্ধে তোমরা জানতে পারবে। এখান থেকে একটা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে হচ্ছিল অশোকের শিলালিপি বা ইনস্ক্রিপশন থেকে। তো দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালে কোশ্চেন এসেছে, ডাব্লিউবিসিএস মেন্স 2016 সালে কোশ্চেন এসেছে, ডাব্লিউবিসিএস প্রিলিম 2017 সালের কোশ্চেন। তো এখান থেকে কিন্তু ডাব্লিউবিসিএস এ প্রিলিমস মেন্সে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, তো সেই জন্য কিন্তু এখানে সুন্দরভাবে এত সংখ্যক ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। তবে দেখো অশোকের শিলা লেখ সমূহ সম্বন্ধে দেখো এরকম ভাবে সুন্দরভাবে একটা নলেজ রয়েছে, এবং এটা চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো দেখো অশোক সম্বন্ধে এত সংখ্যক ইনফরমেশন। ঠিক আছে, চলো আমি তোমাদের যে কোনো একটা আর একটা রাজ্য সম্বন্ধে মানে রাজবংশ সম্বন্ধে একটু দেখিয়ে দিই। দেখো আমাদের, আমরা চলো মিডিয়েভেলের একটা কিছু পার্ট দেখে নিই। মিডিয়েভেলের চলো আমি তোমাদের, দেখো মিডিয়েভেলটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের দিল্লি সুলতানের প্রতিষ্ঠা, দেখো মোহাম্মদ ঘুরির ভারত অভিযান এবং মোহাম্মদ ঘুরি সম্বন্ধে এত সংখ্যক ইনফরমেশন। দেখো আমাদের সুলতান মাহমুদের ভারত অভিযান এবং সুলতান মাহমুদের এই যে 1001 বাই হিন্দের যুদ্ধ, 1008 বাই হিন্দের যুদ্ধ, তো এই সম্বন্ধেও কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে। দেখো দিল্লির সুলতানি প্রতিষ্ঠা, আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022, এসএসসি সিজন 2013। দেখো আমাদের দিল্লি সুলতানির যে রাজবংশগুলি, কি কি বংশ দেখো, প্রথমে আসবে আমাদের দাস বংশ, তারপরে কি আসবে তুঘলক বংশ। চলো আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো দিল্লি সুলতানির যে আমাদের রাজবংশগুলো থাকবে, সেগুলি দেখো কিরকম ভাবে ইনফরমেশনটা রয়েছে। দেখো দিল্লি সুলতানির যে প্রথম রাজবংশ সেটা কি, দাস বংশ। তারপরে কি আসবে খলজি বংশ, তারপরে কি আসবে তুঘলক বংশ, তারপর কি আসবে সৈয়দ বংশ, এবং তারপর কি আসবে লোদি বংশ। আমি যেমন এটা একটা ট্রিক দিয়ে মনে রেখেছি যে ইউটিউবে শিখেছি আমি, যে গু খা তু শাল। গু বলতে গোলাম, গোলাম বলতে দাস বংশ, খা বলতে খলজি বংশ, তু বলতে তুঘলক বংশ, তু শালে বলতে সৈয়দ বংশ, এবং সবার শেষে লোদি বংশ। এবং তোমরা এটা সবাই জানো যে ইব্রাহিম লোদিকে পরাজিত করে আমাদের কি হয়, বাবর আমাদের কি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো দিল্লি সুলতানের এটা ক্রোনোলজিক্যালি এরকম ভাবে যাচ্ছে, তোমরা এটা মনে রাখতে পারো এরকম ট্রিক্স দিয়ে। দেখো মোহাম্মদ ঘুরি সম্বন্ধে কিন্তু এখানে প্রচুর কোশ্চেন রয়েছে। ঠিক আছে, দেখো দাস বংশ, দেখো কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে কিন্তু এত সংখ্যক ইনফরমেশন রয়েছে। দেখো কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে এরকম ইনফরমেশন রয়েছে। দেখো সুলতান রাজিয়া সম্বন্ধে এরকম ইনফরমেশন, দেখো এত সংখ্যক ইনফরমেশন সুলতান রাজিয়া সম্বন্ধে এর আগে কোনো বইয়ে কিন্তু আমি পাইনি। দেখো গিয়াসুদ্দিন বলবন সম্বন্ধে এরকম ইনফরমেশন রয়েছে। দেখো খলজি বংশ সম্বন্ধে এরকম ইনফরমেশন রয়েছে। আলাউদ্দিন খলজি সম্বন্ধে এরকম ইনফরমেশন। দেখো তুঘলক বংশ, তুঘলক বংশ, দেখো মোহাম্মদ বিন তুঘলক সম্বন্ধে এত সংখ্যক ইনফরমেশন। মোহাম্মদ বিন তুঘলকের ঐতিহাসিক মতামত, বিভিন্ন ঐতিহাসিক তার মানে যে এই যে আমাদের কি বলে সাম্রাজ্য মানে ক্যাপিটাল চেঞ্জ করা, সেটা নিয়েও কিন্তু অনেক কমেন্ট করেছিল, সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। মোহাম্মদ বিন তুঘলকে কিন্তু প্রচুর নামে আখ্যা দেওয়া হয়েছে। ফিরোজ শাহ তুঘলক, দেখো সৈয়দ বংশ, এই যে লোদি বংশ। চলো আমরা যে কোনো একটা রাজবংশ নিয়ে আলোচনা করি। লোদি বংশ নিয়ে একটু দেখে নিই। ফিরোজ শাহ, সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনকালে লোদি বংশীয় মালিক বহমান লোদি ভারতে আসে। বহুলুল লোদি হলেন বহরামের পুত্র। দেখো বহুলুল লোদি কিন্তু আমাদের প্রতিষ্ঠা করলো কি সৈয়দ বংশ, আমাদের লোদি বংশ, সরি। দেখো লোদি বংশ আমাদের এখানে চলে আসলো, লোদি বংশের প্রতিষ্ঠা করেন, এটা পরীক্ষায় এসেছিল, এবং প্রথম আফগান বংশ এটা। চলো দেখো তিনি কি বহুলুলি মুদ্রার প্রচলন করেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বহুলুল লোদি আহ, যে ছেলে তার নাম কি সিকান্দার লোদি। দেখো সিকান্দার লোদি সম্বন্ধে দেখো এখানে কোশ্চেন আসে পরীক্ষা, যে সিকান্দার লোদি আগ্রা শহরের প্রত্যয়ন করেন, মানে আগ্রা শহর নির্মাণ করেন। আচ্ছা সিকান্দার লোদি কি করেছিল, গুল্লুক, গুল্লুক বা লালফুল, গুল্লুকের কিন্তু আরেকটা নাম কি লালফুল ছদ্মনামে তার ফার্সি কবিতা প্রকাশ করতেন। দেখো তোমরা যখন বই পড়বে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে গুল্লুক আর ছদ্মনাম, কিন্তু
কিন্তু হুড়লুকের যে আরেকটা নাম আছে বা লাল ফুল বাংলা যেটাকে বলে, সেটা কিন্তু আমরা অন্য কোনো বইয়ে পাবো না। তো এই বইয়ে কিন্তু এই ইনফরমেশনটা এক্সট্রা একটা ইনফরমেশন রয়েছে। গলজি সিকান্দার নামক পদ্ধতি পরিমাপ পদ্ধতি প্রবর্তন করেন তিনি, এটাও ইম্পর্টেন্ট। ওকে, দেখো ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি সম্বন্ধে দেখো, দিল্লি সুলতানের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি আর ছিল দৌলত খা লোদি। তোমরা খুবই জানো যে পাঞ্জাবের শাসনকর্তা বা গভর্নর ছিলেন দৌলত খা লোদি। তিনি কিন্তু কি করেছিলেন, বাবরকে কিন্তু ইনভাইট করেছিলেন। তো এটাও কিন্তু তোমরা সবাই আশা করি ভালো মতো জানো। এবং দেখো পানিপথের প্রথম যুদ্ধ 1526। তো এরকম ভাবে কিন্তু সুন্দর একটা ইনফরমেশন রয়েছে। এরপরে দেখো বাহুমনি এবং বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধেও কিন্তু ইনফরমেশন রয়েছে। দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বিজয়নগর সম্বন্ধে আমরা একটু দেখে নিই। দেখো বিজয়নগর সম্বন্ধে এত সংখ্যক ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের যে জীবন মুখোপাধ্যায় রয়েছে সেটাতেও কিন্তু এতটা ইনফরমেশন পাবে না। দেখো, বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে দেখো এত সুন্দর ইনফরমেশন রয়েছে। বিজয়নগর সাম্রাজ্যে দেখো সঙ্গম বংশ, তারপরে আমাদের অনেকগুলো রাজবংশ এখানে আসে, সঙ্গম বংশ, তারপর আসে আমাদের দেখো সঙ্গম রাজবংশ সম্বন্ধে দেখো এত সংখ্যক ইনফরমেশন রয়েছে। প্রথম বুক্ক, প্রথম হরিহর, হরিহর এবং বুক্ক যে ছিলেন তারাই কিন্তু এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিল, দুই ভাই। দেখো এত সংখ্যক ইনফরমেশন দেখো। তারপরে শালুক বংশ, তারপর তুলুক বংশ, দেখো আরবিরু বংশ। তো বিজয়নগর সাম্রাজ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এবং তোমরা বেশিরভাগ কিন্তু কোশ্চেন পাবে কৃষ্ণদেব রায় সম্বন্ধে, তুলুক বংশের কৃষ্ণদেব রায় সম্বন্ধে। দেখো তাহলে কৃষ্ণদেব রায়ের থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় আসে, দেখো অন্ধ্রভোজ কে পালন করতেন, এটা পরীক্ষায় আসে। দেখো এছাড়া দেখো এখানে আসে, এখানে আরো কোশ্চেন আসে, যেরকম আমুক্ত মাল্লট, এরকম একটা কিছু পাবে তোমরা। এই যে দেখো আমুক্ত মাল্লট, কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় রাজনীতি বিষয়ক আমুক্ত মাল্লট গ্রন্থ এবং সংস্কৃত ভাষায় লিখিত জাম্ববতী কল্যাণম গ্রন্থটি রচনা করেন। এই আমুক্ত মাল্লট কিন্তু পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। দেখো অন্ধ্রভোজ পরীক্ষায় আসে। চলো আমি আরো দেখাচ্ছি তোমাদের। দেখো আমুক্ত মাল্লট গ্রন্থটিকে 5টি মহান তেলুগু কাব্যের অন্যতম বলা হয়, এটাও পরীক্ষায় আসে। দেখো কৃষ্ণ অষ্টদিগজ, অষ্টদিগজ মানে কার রাষ্ট্র অলঙ্কিত করেছিল, এটা কিন্তু খুব আসে, রিপিটেড কোশ্চেন। দেখো আমাদের হচ্ছিল কৃষ্ণদেব রায় তার মাতা নাগলম্বর স্মৃতির উদ্দেশ্যে নাগরপুর বা নেগল্যপুর নগরকে প্রতিষ্ঠা করেন ডাব্লিউবিসিএস নিয়ে 2015 সালে কোশ্চেনটি এসেছিল। তো যারা মানে প্রিপারেশন সবে শুরু করেছে এবং কোন জায়গা থেকে কোশ্চেন আসে, বিশেষ করে ডাব্লিউবিসিএস বা আমাদের এসএসের বিভিন্ন পিসিএস এর বিভিন্ন পরীক্ষা, পিএসসি বা অন্যান্য যে পরীক্ষা, তোমরা জানি ডাব্লিউবিসিএস যদি আমরা সব কোশ্চেন সলভ করি, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স, তাহলে কিন্তু আমাদের অন্যান্য পরীক্ষার জন্য জিকেটা অনেকটাই স্ট্রং হয়। তো তোমরা এই বইটি কিনলে কি পাচ্ছ, তোমরা ডাব্লিউবিসিএস এ কোন পার্ট থেকে কোশ্চেন এসেছে সেটা কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। চলো আমরা একদম এদিকে শেষের দিকে গিয়ে আরেকটা পার্ট দেখিয়ে দিই তোমাদের। আমি তোমাদের 1857 এর যে বিদ্রোহ সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো 1857 এর বিদ্রোহ। দেখো 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল সেটা থেকেও কিন্তু ডাব্লিউবিসিএস এ প্রচুর কোশ্চেন আসে। দেখো এই সময় আমাদের ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। এটা পরীক্ষায় এসেছে ডব্লিউবিসিএস প্রিলিম 2017, ডাব্লিউবিসিএস মেইন 2023-এ। ঠিক আছে, দেখো সিপাহী বিদ্রোহের যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, আমাদের সামরিক কারণ, সবগুলি কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। দেখো প্রত্যক্ষ কারণ। আচ্ছা এবার দেখো এখান থেকে ডাব্লিউবিসিএস মেন্স 2018-তে একটা কোশ্চেন এসেছিল ব্যারাকপুরের। তো সেটা মঙ্গল পান্ডে, তোমরা সবাই ভালো মতোই জানো। আচ্ছা প্রথম শহীদ বলা যেতে পারে। দেখো আমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2017, ডাব্লিউবিসিএস 2021 সালে এখান থেকে একটা কোশ্চেন এসেছে যে স্বাধীন ভারত সম্রাট কাকে বলা হতো। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের এখানে প্রথমে কারণগুলি উল্লেখ রয়েছে এবং এটাও একটা কোশ্চেন। দেখো ডাব্লিউবিসিএস নিয়ে 2018 সালে এসেছে যে 1857 চৌঠা জুলাই ব্রিটিশ অফিসার স্যার হেনরি লরেন্স লখনৌ রেসিডেন্সি দখল করতে গিয়ে মারা যান। আচ্ছা এবার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য সেটা হলো 1857 খ্রিস্টাব্দে যে আমাদের মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের লিডার সম্বন্ধে মানে বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন লিডার ছিলেন তাদের সম্বন্ধে দেখো একটা ব্যাখ্যা রয়েছে। দেখো আমাদের উত্তরপ্রদেশের কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল, আমাদের আসাম থেকে কে নেতৃত্ব দিয়েছিল, আমাদের বেরেলি থেকে কে নেতৃত্ব দিয়েছিল, দেখো আমাদের দিল্লির থেকে কে ছিল, দ্বিতীয় বাহাদুর শাহ ওই সময় রাজা ছিলেন, বাট তিনি যেহেতু বয়স্ক ছিলেন, 80+ তার বয়স ছিল, সেই জন্য তার যে মানে সেনাপ্রধান ছিলেন বখত খান,
তিনি কিন্তু বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে। দেখো অযোধ্যা থেকে কে ছিল, উড়িষ্যার থেকে কে ছিল। তো এক নজরে কিন্তু এখানে তোমরা 1857 যে বিভিন্ন নেতৃত্ববৃন্দ সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এগুলো কালেক্ট করার জন্য বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের ইউটিউব দেখতে হয়, বাট এত সংখ্যক ইনফরমেশন কিন্তু তোমরা একবারে পেয়ে যাচ্ছ। দেখো বিহার থেকে কনভার সিং, এটা পরীক্ষায় কতবার এসেছে। দেখো এক নজরে ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্বন্ধে এখানে আলোচনা রয়েছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের বিবরণ দেখো, এখানে কিন্তু তোমরা একবারে পেয়ে যাচ্ছ। 1857 সম্বন্ধে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে। দেখো এখান থেকেও অনেক কোশ্চেন এসেছে ডাব্লিউবিসিএস। তোমরা মানে এই বইটাতে কি পাচ্ছ, মানে ডাব্লিউবিসিএস সম্বন্ধে যথেষ্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি বলবো সকলকে যে যদি ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা সিরিয়াসলি হিস্ট্রি বিষয়টা নিয়ে পড়তে চাও, আমার মনে হয় যে এই বইটি কিনলেই কিন্তু এনাফ। প্রথমে এই বইটি পড়ো, তারপরে যদি এনাফ মনে না হয় তাহলে তোমরা পুনম দালাল দাহিয়া এবং সোনালী বনশাল ম্যাডামের যে ইংলিশ ভার্সনের যে বইটি সেটি তোমরা কিনে নিতে পারো। তো আমি বইটার সম্বন্ধে আর বেশি কিছু দেখাচ্ছি না, মানে বইটার বেশি পেজ দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেল। সবাই ভালো মতো পড়াশোনা করো। আর বাদ বাকি এই বইটা তো তোমরা দেখতেই পেলে, প্রচুর ইনফরমেশন রয়েছে বইটিতে। দেখো মানে সব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। থিওসফিক্যাল সোসাইটি, জ্যোতিবা ফুলের বিবরণ, দেখো আমাদের বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। ইসলামিক সংস্কারগুলি আন্দোলন, ফার্সি সংস্কার, দেখো 1857 সালে এরকম বিবরণ, বিভিন্ন চার্ট সহকারে কিন্তু এরকম রয়েছে। এবং এদিকে তোমরা কিন্তু বিভিন্ন কোশ্চেনও পেয়ে যাবে। দেখো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে তোমরা পুরো লিডারদের বিবরণ পেয়ে যাবে, আমাদের বিভিন্ন গভর্নর জেনারেলের হিস্ট্রি পেয়ে যাবে। তো এক কথায় বলতে গেলে এই বইটি প্রচুর ইনফরমেশন কালেক্টেড বই একটা। এবং এত সুন্দর একটা বই মানে আমাদের চাকরি পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করার জন্য মন্ডল প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ। এবং এই বইটি যারা যারা তোমরা কিনতে চাও, তোমরা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওতে আমি এই বইটা কিন্তু ট্যাগ করে দেবো লিঙ্কটা, তোমরা পারলে সেখান থেকেও কিনে নিতে পারো। বাদ বাকি তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গায় সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। আমি এই বইটি অর্ডার করেছিলাম কোনো একটা বুক স্টলে, এবং সেখান থেকে ওরা কলকাতা থেকে আমাকে এনে দিয়েছিল এবং 630 টাকা নিয়েছিল। তো তোমরা আশা করি অ্যামাজনে হয়তো 590 টাকায় মনে হয় পেয়ে যাবে বইটি। একটু তোমরা ভালো মতো দেখে নিও, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা মনে করলে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বইটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও, এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখো, কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও পারলে কমেন্টে জানাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পারলে চ্যানেলটিকে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে।